বাংলাদেশে টোটালি ব্ল্যাক আউট ছিল মিডিয়া। বরং সরকার শুধুমাত্র মিডিয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত হয়নি, ভারত সরকার কেন প্রোগ্রামটি করতে দিল এই জন্য তারা আবার বিবৃতি দিয়েছে, যা নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। প্রশ্নটি হলো, এই যে তারেক রহমান সরকার কাণ্ডটি করলো তাতে কি পেল? অর্থাৎ এই তারেক রহমানের বিএনপি সরকারের কি লাভ হলো? অন্যদিকে সারা বিশ্বের মিডিয়া যখন শেখ হাসিনার এই বক্তব্যকে একেবারেই ব্যাপকভাবে ফলাও করে প্রচার করেছে, শেখ হাসিনাই বা কি পেলেন? কথা বলবো, আলোচনা বিশ্লেষণ শোনার চেষ্টা করব। আপনারা যারা সঙ্গে আছেন তাদেরকেও শোনানোর চেষ্টা করব। সঙ্গে আছেন আমার দুজন অতিথি। একজন হচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ফরিদে ইয়াসমিন। আর একজন হচ্ছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমা কাউসার। একই সঙ্গে তিনি মানবাধিকার কর্মী। আমি দুজনকেই শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি দুজনই শুনছেন আমাকে। জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি। যেহেতু মিডিয়ার প্রসঙ্গটাকে আমরা একটু হাইলাইট করছি এবং পুরো ঘটনাটি মিডিয়া নিয়েই, আমি শুরু করতে চাই ফরিদা আপা আপনাকে দিয়ে। আপনি দীর্ঘ কাল সাংবাদিকতার সঙ্গে যুক্ত, সাংবাদিকদের সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, এখনো আছেন এই সাংবাদিকতার অঙ্গনেই। আপনার কি বিশ্লেষণ যে বিএনপি সরকার কেনই কাণ্ডটি করলো? আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি আমাকে আপনার এই শোতে যুক্ত করেছেন। আমি ধন্যবাদ জানাই আজকে যারা দর্শক শ্রোতা আছেন, যারা আমাদেরকে দেখছেন, শুনছেন। এটি আগস্ট মাস। আমি প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার যে নৃশংসভাবে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই ৭১-এ যারা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন তাদের স্মৃতির প্রতি, মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি, এবং ২ লাখ মা-বোন যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং ১৯৫২ থেকে যত সকল গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি স্মরণ করছি ২০২৪-এ যে যারা শহীদ হয়েছেন, গণতান্ত্রিক একটি আকাঙ্ক্ষা থেকে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও আমি শ্রদ্ধা জানাই। যে পুলিশ ভাইরা এই দেশ মাতৃকাকে রক্ষার জন্য, দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য জীবন দিয়েছে, নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি আসছি আজকে আপনার আলোচনার প্রসঙ্গে। ২০২৪-এর ৫ই আগস্ট যে একটি সরকার পরিবর্তন হলো, সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটি তত্ত্বাবধায়ক সরকার পেলাম। সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছিল। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার ছিল এটা, কেয়ারটেকার। অন্তর্বর্তীকালীন সরকার, সেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সে সময়ে শুধু আওয়ামী লীগ কর্মী না, আওয়ামী লীগ নেতা নেত্রী না, সমর্থক তাদের প্রতি যেমন, তেমনি গণমাধ্যমের উপর নানান রকমের হামলা হয়েছে, নানান রকমের নানানভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে এবং আমাদের সাংবাদিকরা নিহত হয়েছেন কয়েকজন। আমাদের সাংবাদিকরা এখন জেলে আছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ, শুধু প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব না, বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকদের সদস্যপদ বাতিল করা হয়েছে, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, সাংবাদিকদের পদ বদল হয়েছে, মানে পদ দখল করা হয়েছে। এসবগুলো হয়েছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো আমাদের একটা প্রত্যাশা ছিল যে যেহেতু একটি সরকার এসেছে একটি নির্বাচনের মাধ্যমে, যদিও নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। নির্বাচনে আওয়ামী লীগের মতো একটি বড় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে দেশের প্রায় অর্ধেক জনগণ কেউ আওয়ামী লীগ করে, কেউ আওয়ামী লীগকে সমর্থন করে, কিংবা তাদের পূর্বপুরুষরা আওয়ামী লীগ করেছে। তারা বংশ পরস্পরা আওয়ামী লীগের সাথে জড়িত এমন একটি দলকে, যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, সেই দলকে একেবারে রাজনীতির থেকে নিষিদ্ধ করা হলো। এগুলো যখন চলল, সেখানে একটা নির্বাচন, যদিও আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, কিন্তু একটি নির্বাচনের মাধ্যমে একটি ক্ষমতা, একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসলো। তখন সবার একটা প্রত্যাশা ছিল, যেহেতু অন্তর্বর্তীকালীন থেকে একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, নিশ্চয়ই মপতন্ত্র বন্ধ হবে, নিশ্চয়ই সাংবাদিকদের উপর যে নিপীড়ন হচ্ছে সেগুলো বন্ধ হবে। কিন্তু
আসলে কিন্তু আমরা সেগুলো দেখিনি। আমাদের প্রত্যাশা অনুযায়ী তা আগে যা ছিল তাই চলছে। এখন আরেকটু যোগ হইলো মাত্রা বলতে পারেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, তালিকা তৈরি করা হচ্ছে কারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে কারা আছেন। আমি তো এখন দেখছি যে শুধু আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলছেন তাদের উপরেও নানান রকম হয়রানি করা হচ্ছে, নানান রকম নির্যাতনের তারা শিকার হচ্ছে। তো এখন হলো যে আমরা তাহলে কি পেলাম? আপনার যে প্রশ্নটা আজকে যে বিএনপি সরকার কি পেল? এই বর্তমান সরকার কি পেল? বা শেখ হাসিনা কি পেল? এখানে অনেকগুলো মানে বিষয় নিয়ে বিশ্লেষণ করা যায়। যে আমি যে কথাগুলো ১ম এ বললাম যে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে মানুষের একটি আকাঙ্ক্ষা ছিল যে দেশে রাজনৈতিক সরকার এসে হয়তো গণতন্ত্রের পথে যাবে। যদিও অনেকে বলেন যে এটা আকাঙ্ক্ষা করা ঠিক না। যেহেতু আগে গণতন্ত্র সেভাবে ছিল না। এখন কেন গণতন্ত্র? কিন্তু যখন আমরা একটা পরিবর্তন দেখি তাহলে তো মানুষের প্রত্যাশা থাকে যে হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই আরো অনেক ভালো কিছু হবে। তো আপনার যে যে আপনি হেডলাইন দিয়েছেন সেখানেই বলছেন যে পুরা মিডিয়া ব্ল্যাক আউট। এমন একটি ঘটনা আজকে অন্য সব বাদ দিয়ে যখন আমি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি প্রেস কনফারেন্স না হলেও আবার প্রেস কনফারেন্সের মতোই তিনি আগেই কিন্তু সবাই জানতো যে তিনি সেখানে যুক্ত হবেন, ভার্চুয়ালি যুক্ত হবেন। ভিডিও কিংবা অডিও সেটা পরের কথা, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। এই জন্য এটা ব্যাপক একটি সাড়া ছিল, কিন্তু দেশের মানুষের আগ্রহ ছিল, বিভিন্ন মিডিয়ার আগ্রহ ছিল, বিভিন্ন দেশের মানুষের আগ্রহ ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে এই কনফারেন্সটা ৪০ কোটি মানুষ দেখেছে। বাংলাদেশে কিন্তু ৪০ কোটি মানুষ নাই। কিন্তু লাইভ দেখেছে ৪০ কোটি মানুষ। তারপরে তো মানুষ দেখছে। তো এত মানুষের আগ্রহ, যেখানে বিদেশি মিডিয়াগুলো, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো সেই সংবাদ প্রচার করেছে। কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে যেমন একটি কনফারেন্স হতে যাচ্ছে, সেই সংবাদটিও ছিল না। যে আপনার যদি বলেন যে এখানে নাজমা আপা আছে আইনজীবী, যে কোর্টে কি রায় ছিল বা যে আইন আপনার যে আইসিটি কোর্টের যে প্রধান প্রসিকিউটর বলছেন যে তার বক্তব্য দিতে কোনো বাধা নেই, বক্তব্য প্রকাশে, কিন্তু কোনো রকম বিদ্বেষ ছড়ানো যাবে না, দেশের কোনো বিশৃঙ্খলা করা যাবে না, এইটা যেন, এটার ব্যাপারে আইনের একটা বাধা তারা কোর্ট থেকে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো পরের কথা, তিনি কি বিদ্বেষ ছড়াবেন কি ছড়াবেন না, ভাষণ কি দিবেন, সেটা তো অনুষ্ঠানের পরে। এর আগেই কিন্তু কোনো মিডিয়া কেউই না যে এরকম একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, উনি ভাষণ দিতে পারেন বা উনি বক্তব্য রাখবেন, এই ধরনের কোনো নিউজও দেয়নি, কোনো না। তারপরে যখন রয়টার্স এটা লাইভ করলো এবং আপনারা সবাই দেখেছেন, ৪০ কোটি মানুষ দেখেছে যে ওই যেটি ফরেন করেসপন্ডেন্টদের যে ক্লাবটা ছিল সেখানে দিল্লির সেই ক্লাবের যে রুমটা একেবারে জনাকীর্ণ ছিল, স্থান দেওয়ার মতো জায়গা, মানে স্থান ছিল না। এত মানুষ ছিলেন সেখানে উপস্থিত। তারা সব বিদেশি মিডিয়া, তারা বিভিন্ন মিডিয়া, যারা দিল্লি এমন একটি জায়গা যেখানে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া প্রতিনিধিরা সেখানে থাকেন এবং তাদের এই ক্লাবটা, সেই যারা বিভিন্ন মিডিয়ায় কাজ করছেন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে, তাদের সাংবাদিকরাই এই ক্লাবটা, এবং তাদের উদ্যোগে কিন্তু অনুষ্ঠানটি হয়েছে। তো সেখানে কেন তারা এটা প্রচার করলেন না, এই প্রশ্নটা আমারও, যে এটা কি তারা কোনো লাভবান হয়েছে? যখন সারা বিশ্বে বাংলাদেশের পরিস্থিতি যখন দিন দিন আমি তো দেখছি যে খারাপ হচ্ছে, আমাদের পাসপোর্টের মান কমে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা ভিসা পাচ্ছে না, আমাদের এখন বিভিন্ন নানান রকম গার্মেন্টস শিল্প যেখানে আমাদের সেকেন্ড পজিশনে ছিল সেগুলো এখন আরো পিছিয়ে গেছে। তো এরকম অবস্থায় বাংলাদেশে যখন মনে করে যে ঠিক আছে একটি দল হয়তো গণতন্ত্রের দিকে যাবে, পৃথিবীর অন্যান্য দেশ হয়তো আগ্রহ করছে বা মনে করছে, সেখানে যখন দেখে যে মিডিয়া ব্ল্যাক আউট, মিডিয়া নিউজ দেওয়ার মতো অবস্থা নাই, যখন শেখ হাসিনা কথা বলবে, এটা যখন ব্ল্যাক আউট, শেখ হাসিনা, এবং শুধু তা না, এবং সাংবাদিকের স্বাধীনতাটা কোথায়? আমি এই প্রশ্নটা করতে চাই। যখন কোনো মিডিয়া সেটা লেখার সাহস পায় না, কোনো কোনো পত্রিকায়, কোনো অনলাইনে কোথাও এই নিউজটা দেওয়ার সাহস পায় না, তাহলে তাদের সেই স্বাধীনতাটা কোথায়? আজকে যে তথ্য উপদেষ্টা নাকি বলেছেন যে তাদের নির্দেশ আছে এটা দেখানো যাবে না, এটা নিউজ করা যাবে না, কোথাও করা যাবে না। তিনি কিন্তু আওয়ামী লীগ আমলে সার্বক্ষণিক উনি টকশো করে বেড়াচ্ছেন, টকশো করেছেন সারাক্ষণ। তাকে কে কেউ বাধা দিয়েছিল? তিনি তো তার মতই প্রকাশ করেছেন। তিনি নিশ্চয়ই আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি। তিনি যেহেতু ভিন্ন মতের মানুষ, তিনি সেই কথাই বলেছেন। তো আজকে আমরা এসে
যদি বলি যে হ্যাঁ, একটা সরকার পরিবর্তন হয়েছে, আরো বেশি মানুষ ভালো হবে, গণতন্ত্রের দিকে যাবে। তো কোথায়? গণতন্ত্রের পূর্বশর্ত তো সংবাদপত্রের স্বাধীনতা। এই মোট জায়গায় আমি একটু আপনাকে থামাতে চাচ্ছি, আবার আসবো আপনার কাছে। সঙ্গে আছেন অ্যাডভোকেট নাজমা কাউসার। আপনি দীর্ঘদিন পর্যন্ত আইন পেশায় আছেন, মানবাধিকার নিয়ে কাজ করেন, গণতন্ত্র, সুশাসন সব কিছুর ব্যাপারেই আপনার যথেষ্ট পর্যবেক্ষণ আছে। আপনি প্রতিদিন এগুলোর খোঁজ খবর রাখেন, যা আবার আপনার ফেসবুকে আমরা দেখি। আপা ফরিদা আপা যেখানটা বললেন যে গণতন্ত্রের সৌন্দর্য, গণতন্ত্রের পূর্ব শর্ত, এই যে চিফ প্রসিকিউটর বললেন যে তার আইনগত কোনো বাধা নেই, শুধু বিদ্বেষপূর্ণ বক্তব্য ছাড়া, তারপরেও সরকার কি করে এমন একটি কালো আদেশ জারি করতে পারলো? আইনের জায়গা থেকে আপনি আইন কিংবা গণতন্ত্র, সুশাসন কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমাদের উপস্থিত দর্শক শ্রোতা তাদের প্রতি ধন্যবাদ। আজকের যে বাংলাদেশ আমরা দেখছি, সে বাংলাদেশ আমাদের কারোই কাম্য ছিল না, কারোই প্রত্যাশিত বাংলাদেশ নয়। আজকের যে অবরুদ্ধ বাংলাদেশ, কথা বলার অধিকার নেই, আইন আইন চর্চা করার অধিকার নেই, আইনজীবীদের অধিকার নেই, সাংবাদিকদের অধিকার নেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে স্বাধীনভাবে ক্লাস নেওয়ার অধিকার নেই। সকল মতামতকে উপেক্ষা করে আজকে যা চলছে বাংলাদেশে, ফ্যাসিজমের সংজ্ঞা কাকে বলে? ফ্যাসিস্ট তো বহুদিন ধরে আমরা শুনে আসছি। তো ফ্যাসিস্টের সংজ্ঞার মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে আপনার বাক স্বাধীনতা রুদ্ধ করা, আপনার গণতান্ত্রিক অধিকারকে প্রতিহত করা, এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর করে হত্যা নিপীড়ন নির্যাতন। আজকে যদি বিগত বছর যা হচ্ছে বাংলাদেশে, সেই তথাকথিত সাজানো আন্দোলনের মাধ্যমে যে একটা নোডাল সৃষ্টি করে জঙ্গি হামলা করে, যেটা সমস্ত বিশ্ব এখন বুঝতে পারছে এটা একটি জঙ্গি হামলা করে ক্ষমতা দখল করা হয়েছে, এবং অবৈধ ইন্টারিম সরকার যেটা গঠন করা হয়েছিল, সে নিয়ে আইনি অনেক প্রশ্ন আপনার অনুষ্ঠানেও আমি বলছি সাংবিধানিকভাবে ওটা কিছুতেই বৈধ ছিল না। তারই ধারাবাহিকতা যে নির্বাচন এসেছে, সাংবিধানিক বিতর্কে যদি আমরা যাই, আজকের বাংলাদেশে আজকে পর্যন্ত যে সংবিধান প্রচলিত আছে, এই নির্বাচনটিও আসলে হয় না। জনগণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা সবাই এবং আমাদের বন্ধু কন্যা বাংলাদেশের নেত্রী অভিভাবকের মতো আঁকলে রেখেছিলেন বাংলাদেশকে, একটা উন্নতির চরম শিখরে নিয়ে গেছিল বাংলাদেশকে, দরিদ্রতম দেশ থেকে মধ্যম আয়ের দেশ, এবং সেখান থেকে উন্নয়নের পথে যাত্রা করেছিল যে দেশ, জায়গাটা পৌঁছানো হয়েছে সেখানে এই নৈরাজ্য, এই ধ্বংস, এই হত্যা, লুণ্ঠন, সংযোগ, এই খুন খারাপির বাংলাদেশ ৫৫ বছর বাংলাদেশকে দেখেনি। ৭১ যারা দেখেছে, ৭১ সাথে এই আজকের বাংলাদেশকে তুলনা করা যায়। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে আপনি দেখবেন, গতকালকেই বোধহয় অথবা আজকেই ভাইরাল হয়েছে একটা রিক্সা চালক যে মাঝে মাঝে কথা বলে, তাকেও মব করা হচ্ছে কথা বলার জন্য, এবং সেটা প্রেস ক্লাবের সামনে। তাকেও মব করা হচ্ছে কথা বলার জন্য, বলা হচ্ছে তুমি আওয়ামী লীগার। তো ও খুব নিরীহভাবে বলছে হ্যাঁ আমি আওয়ামী লীগার। তো তাতে কি হলো? তাহলে আওয়ামী লীগ আক্রমণ করতে হবে, মবের শিকার হতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই তাকে আক্রান্ত হতে হবে। আপনি কণ্ঠরোধ করছেন, আজকে ২ বছর ধরে একই অবস্থা এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই যে বাক স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সবই আজকে নির্বাসিত। কথা বলতে পারছে না আইনজীবীরা, আদালতে ২ বছর ধরে আদালতে বাংলাদেশ আইনজীবী প্র্যাকটিস করতে যেতে পারছে না, এমনকি বিচারপতিরা পর্যন্ত ভয়ে আতঙ্কে কোনো অর্ডার দিতে পারছে না, কথা বলতে পারছে না। ওনারা অনেক ক্ষেত্রে বিব্রত বোধ করে শুনতে চাচ্ছে না, অথবা সরকারের নির্দেশিত যা কিছু সেই অনুযায়ী কাজ করছে। আপনি দেখবেন বিএনপির ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, জয়েন্ট সেক্রেটারি, উনি এবং সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান দুজনেই কিন্তু বহুভাবে বহু জায়গায় বলেছেন বাংলাদেশের ইতিহাসে এই বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীরা সারা বাংলাদেশে আওয়ামী লীগের ১৫ বছরে কোনো আইনজীবী জেলে যায়নি। কিন্তু এমনও হয়েছে যে আইনজীবীরা একসাথে ৮০-৮১ জন পাঠানো হয়েছে, এবং তারা বারের অত্যন্ত প্রবীণ সদস্য, বারের মেম্বার, বারের সেক্রেটারি, প্রেসিডেন্ট সহ প্রবীণ অনেককেই পাঠানো হয়েছে। যে একইভাবে নির্যাতন চলছে ফরিদাবাদ যেটা বললেন সাংবাদিকদের উপরে। আপনি একটা দেশের ফ্যাসিজম এবং